উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা পৃথিবীর মোট আয়তনের 16.5% বা শতাংশ। উত্তর আমেরিকা স্বাধীন দেশ। এটা হচ্ছে আপনার 23টি। আমেরিকার নামকরণ করেন আমেরিকা ভেসপুচি। এই নামটা একটু মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ। উত্তর আমেরিকা আবিষ্কার করেন কলম্বাস। 1499 সাল। আপনার পুরো মহাদেশটা আর কি, উত্তর আমেরিকা মহাদেশটা আর কি, সেই হিসেবে, ঠিক আছে? এটা মানে ওই মহাদেশটার মধ্যেই তো আপনার আমেরিকা। এটা আপনি দক্ষিণ দেখছেন? এটা হচ্ছে আপনার আমেরিকা বলতে উত্তর আমেরিকার পাটটাতে সে গিয়েছে, এটা উত্তর আমেরিকা। আপনারা কি এমনিতে সাম্প্রতিক খবরগুলো দেখছেন কিনা? খবর বলতে পেপার হতে পারে, একবার খবর দেখা হতে পারে, একটু খেয়াল রাখবেন রিসেন্ট যে ঘটনা বা অ্যাফেয়ার গুলো আছে সেগুলো, কারণ এখান থেকে হয়তো আপনার বিশেষ করে আপনার যুদ্ধ বা চলমান যে পরিস্থিতিগুলো, এখান থেকে বেশ ভালো প্রশ্ন আসার কথা। আপনাদেরকে গত ক্লাসে একটা ইসের কথা বলছিলাম, অ্যানিমেটেড মুভি, আপনারা কি পরে দেখছিলেন? সেটার নামটা কি? টুমরো। হ্যাঁ, একটু ভালো মতো মাথায় রাখবেন, কারণ লাস্টবার বিসিএস এ কিন্তু আপনার রেহেনা মরিয়ম নূর থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসছে। এবার অ্যাডমিশন টেস্টও আপনার চলে আসতে পারে। এই ধরনের একদম বেসিক কমন জিনিসগুলো যেটা আপনার প্রতিনিয়তই আমরা খবরে দেখতে পাই, পেপারে দেখতে পাই, এই জিনিসগুলো। ইভেন টুমরো 2 দিন আগেও মনে হয় আরেকটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পাইছে আর। সো এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আর কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করেন এরকম কয়জন আছেন? কারেন্ট অ্যাফেয়ার্স যদি পড়েন কোনো অসুবিধা নাই, বাট একটু বলবো যে একটু মানে বেছে বেছে পড়তে হবে এখানে, কারণ সবগুলো আপনার অ্যাডমিশন টেস্টের জন্য না,
একটু এটা বুঝে পড়লে এটাই মানে যদি কেউ না পড়ে থাকেন কোনো অসুবিধা নেই। আমি নিজেও যখন পরীক্ষা দিচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স দরকার হয় নাই, কোচিং থেকে আপনার যে লেকচার শিট, তারপর পরবর্তীতে আপনার মডেল টেস্ট বা শর্ট সাজেশন গুলো দেওয়া হচ্ছে, এগুলো শেষ করা, ভালো মতো শেষ করাটা একটা বিশাল বড় ব্যাপার আর কি। এটা যদি ভালো মতো করতে পারেন আর কিছু লাগবে না, কারণ এই জিনিসগুলোই আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা যতগুলো সাম্প্রতিক ঘটনাগুলি আছে তার ভিত্তিতে তৈরি করা হয়ে থাকে। জনসংখ্যায় উত্তর আমেরিকার বড় দেশ যুক্তরাষ্ট্র। আর জনসংখ্যায় উত্তর আমেরিকার ছোট দেশ এটা হচ্ছে গ্রানাডা। আয়তনে উত্তর আমেরিকার বড় দেশ হচ্ছে কানাডা। আয়তনে উত্তর আমেরিকার ছোট দেশ এটা হচ্ছে বার্বাডোস। এখানে গ্রানাডা আর কানাডা এই দুটো আমাদের কিন্তু কনফিউজ হওয়া যাবে না, দুটো কিন্তু দুইটা। আজকের পরীক্ষার কি অবস্থা? আজকে আপনার 25-এর উপর কয়জন দেখি একটু? আচ্ছা, 20-এর উপর, 15-এর উপর, আর 15-এর নিচে দরকার নাই। তো যেটা হলো কথা কি আপনার যারা পিছিয়ে যাচ্ছেন আর কি, এটা কিন্তু মানে একটা নর্মাল জিনিস চিন্তা করবেন যে পুরো বাংলাদেশ, তার মধ্যে ঢাকা, তার মধ্যে ফার্মগেট অনেকগুলো কোচিং এর মধ্যে একটা কোচিং হলো এটা, যার মধ্যে আপনার হয়তো অর্ধেক পুরো ক্লাসে অর্ধেক স্টুডেন্ট। তার মধ্যে একটু কম্পিটিশন চিন্তা করেন যে এখানে হয়তো আপনার মানে পরীক্ষা দিতে গিয়ে এই অবস্থা হচ্ছে আর কি, যে ঠিক মতো হচ্ছে না বা নাম্বার কমে যাচ্ছে, বা একই সাথে আপনি লেকচার শিটগুলোর কথা চিন্তা করেন, হয়তো আপনাদের অনেকেরই 7টা শেষ হয়েছে কয়জনের দেখি 1 থেকে 7 পর্যন্ত। এই শেষ করাটাই মানে প্রথমত গুরুত্বপূর্ণ, তারপর বারবার রিভাইজ করাটা ইম্পর্টেন্ট। 6টা হয়েছে কতজনের? 7 যা হয়েছে তাদের রাখতে দরকার নেই। 6টার নিচে 5টা আপনার একটু বেশ ভালো পিছায় আছে। তো এইভাবে চিন্তা করবেন যে আপনার অ্যাডমিশনের কম্পিটিশনটা কিন্তু হিউজ একটা কম্পিটিশন, ঠিক আছে? পুরো দেশের লাখ লাখ স্টুডেন্ট এখানে পরীক্ষা দিবে। ঢাকার মধ্যে এই কোচিং এর বাইরে গেলে হয়তো আশেপাশে আপনার আরো 20 থেকে 25টা মতো কোচিং পাবেন, যেখানে তারা অলরেডি আপনাদের মতোই পড়তেছে। এখানে যদি একটা ক্লাসরুমে যদি আপনার এরকম পিছিয়ে থাকেন, জাস্ট একটু বাইরের দুনিয়াটার কথা চিন্তা করেন, আপনার কম্পিটিশনটা কিন্তু হবে পুরো দেশের আপনাদের যারা ব্যাচমেট সবার সাথে। সো এখন হয়তো কিছু মনে হইতেছে না, বাট কম্পিটিশনটা হচ্ছে হিউজ আর কি। একটা সিটের জন্য 60 জন 70 জন করে আপনার লড়াই করে আর তো একদম যদি আপনি ভালো মতো প্রস্তুতি না নিয়ে মাঠে নামেন পরীক্ষা দেওয়ার জন্য, অনেক পিছিয়ে যাবেন আর কি, ঠিক আছে? আর আমার অনেক বন্ধুরা ছিল, মানে তাদের সবারই স্বপ্ন ঢাকা ভার্সিটি ছিল, যেহেতু আমরা ডিউনিটি কোচিং করছিলাম। বাট এমনও হয়েছে যে কয়েকটা জায়গাতে আমরা হয়তো জাস্ট দেওয়ার জন্য পরীক্ষা দিছি, বাট এই দেওয়ার জন্য পরীক্ষা দেওয়ার ফলেই কয়েকজনের চান্স হয়ে গেছিল, তারা এখন সেই জায়গাগুলোতেই পড়তেছে। ঢাকা ভার্সিটিতে একজনের চান্স ছিল 333তম হয়েছিল,
বাট যেটা ছিল আপনার প্রবলেম মানে ইংলিশটা তো একটু খারাপ করছিল, তো পরবর্তীতে আপনার ওই মানে যে সাবজেক্ট পেতো ওই সাবজেক্টটা পড়ার জন্য ইন্টারেস্টেড না আর কি, ভালো কথা। পরবর্তীতে সে ঢাকা ভার্সিটিতে না হয় অন্য একটা ভার্সিটিতে ভর্তি হলো, অথচ ওই ভার্সিটি পরীক্ষাটা সে জাস্ট দেওয়ার জন্য দিছিল। তো আমি যেটা বলবো এখন থেকে মানে প্রত্যেকটা পরীক্ষাকে সিরিয়াস ভাবে নেবেন, ঢাকা ভার্সিটিতে যেমন গুরুত্ব দিবেন তেমন গুরুত্ব। আর আপনি একটা জায়গায় ফোকাস করে আগাচ্ছেন এর মানে কিন্তু এই না যে আপনার এখানে 100% হয়ে আছে আর কি, ঠিক আছে। ঢাকা ভার্সিটিতে শুধু পাস করলে চলবে, আপনাকে পজিশনের মধ্যেও থাকতে হবে। পজিশন বলতে ধরেন যে কয়টা সিট আছে তার মধ্যে থাকতে হবে আর কি। আপনি 10,000 বা 20,000 তম হয়েছেন, পাস করছেন, আপনি তো কোনো সিটি হয়তো পাবেন না, কারণ 5 বা 6,000 এর মধ্যে হয়তো দেখা যেতে পারে সিট বুক হয়ে গেছে সব। সো একটু ভালো মতো মানে এখন থেকে গুরুত্ব দেওয়া শুরু করেন। আর এই লড়াইটা আসলে কঠিন একটা লড়াই আর কি। আপনারা লাস্ট ওই ক্লাস 3-4 এ যে অ্যাডমিশন টেস্ট হয় তখন তো একটা যুদ্ধ হয়েছে, যারা ঢাকা ইনস্টিটিউট কলেজে ভর্তি হয়েছেন এখন তো লটারি চলে আসছে, এটা একটা যুদ্ধ ফেস করতেছেন। আর আরেকটা যুদ্ধ সামনে ফেস করবেন চাকরির বাজারে গিয়ে আর কি, ঠিক আছে। সো একটু ভালো মতো আই থিঙ্ক ফোকাস করা উচিত, কারণ আপনি ঢাকা ভার্সিটিতে বা যে ভার্সিটি গুলোয় আসলে বেশিরভাগ জায়গাগুলোতে সর্বোচ্চ আপনি একবারই বসতে পারবেন পরীক্ষা দিতে, ঠিক আছে। সেকেন্ড টাইম আর কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু নাই। সো একটু ভালো মতো গুরুত্বের সাথে আর কি পড়াশোনা করেন, কারো যেন বলে না দেওয়া লাগে যে পড়ো পড়ো পড়ো, বাসায় যেন মা বাবা যেন এসে না বলা লাগে যে পড়ে না, কাজ করে না। নিজের উদ্যোগেই আপনাদের ভালো মতো প্রিপারেশনটা নেওয়া উচিত। আর অনেকে তো এখনো তো দিচ্ছেন না পরীক্ষা, হয়তো বিউটিতে কয়েকজন দিচ্ছেন। চান্স যখন হয় না মানে এখন না হয় গায়ে লাগতেছে না, বাট যখন দেখবেন ঢাকা ভার্সিটিরও রেজাল্ট দিয়ে দিচ্ছে সেখানেও হয় নাই, তখন থেকে মানে আসল ফ্রাস্ট্রেশনটা মানে ডিপ্রেশনটা আরো বেশি পরিমাণে আসা শুরু করে। সো সবগুলো জায়গা থেকে অনেক সিরিয়াস ভাবে পরীক্ষা দিবেন, গুরুত্বের সাথে একটু ভালো মতো রিভিশন করেন বা যে যে জিনিসগুলো পড়ানো হচ্ছে একটু পড়ে পড়ে শেষ করেন। কারণ লাস্টের দিকে গিয়ে হয়তো অনেকে চিন্তা করতেছেন শেষের 1 মাসে বা 2 মাসে পড়বো, বাট তখন আসলে হয়তো আপনার সময়ই থাকবে না আর কি। কারণ বাংলাতে অনেকগুলা লেকচার শিখি, ইংলিশে অনেকগুলা, সাধারণ জ্ঞানে অনেকগুলা। তো এখন থেকে একটু গুরুত্ব সহকারে আস্তে আস্তে আগান। দরজাটা একটু ভালো মতো চাপাই দেন, এসির সারা তো। হ্যাঁ, উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এটা হচ্ছে ম্যাককিনলি। উত্তর আমেরিকার আদিম অধিবাসী এটা হচ্ছে আপনার রেড ইন্ডিয়ান। উত্তর আমেরিকার দীর্ঘতম নদী মিসিসিপি মিসৌরি। আয়তনে পৃথিবীর মিশর কি দেশের নাম নাকি? না, নদীর নাম। আয়তনে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত এটা হচ্ছে নায়াগ্রা। আপনাদের কাছে খুলনার কেউ আছেন? খুলনা আচ্ছা, খুলনার আচ্ছা। আমার একটা জিনিস জানার ছিল, মানে আপনাদের সুন্দরবন এরিয়াতে কোন ফোনের নেটওয়ার্কটা ভালো থাকে, কোন সিমের? আমি মানে খুলনার মধ্যে খুশি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে না আমরা আমাদের মানে মাস্টার্স প্রায় শেষের দিকে, তো আমরা ঢাকা ভার্সিটি থেকে সব টিচাররা স্টুডেন্টরা মিলে একটা শিক্ষা সফরে যাচ্ছি আপনার সুন্দরবন। কালকে পরের দিন আর কি রওনা দেবো ঢাকা থেকে আমরা। সো অনেক বড় একটা কনসার্ন হচ্ছে কি আমার ওখানে কোন সিমটা ভালো থাকে আর
নেটওয়ার্কটা খুব ভালো। গার্ডেন এটা তো জানি, বাট বনের মধ্যে আদৌ থাকে কিনা এটা হচ্ছে কথা আর কি। সুন্দর, মানে ঢাকা ভার্সিটিতে আমার 5 থেকে 6 বছরের মতো কাটলো, করোনার জন্য হোক না হোক টাইমটা অনেক ভালো গেছে আর কি। জাস্ট এটাই, মানে একটা স্বপ্নের ভার্সিটিতে বলে হয়তো ওই কয়েকটা বছর একটু শান্তিতে যাবে। শান্তি বলতে আসলে ক্যাম্পাসের শান্তি আর কি, আর পড়াশোনা প্রেশার সবগুলো জায়গাতেই আছে। আপনারা কি মিরাজ স্যারেরও ক্লাস পাইছেন মনে হয়? কয়টা পাইছেন স্যারের ক্লাস? একটা, প্রথমটা নাকি সলভ ক্লাস? আচ্ছা সংবিধানের উপর তাহলে ভালো। আমাদের সময়ও উনি মানে স্যারই পড়াইছিলেন ওই সেম লেকচারটা সংবিধানের। আর আমাদের গত লেকচার শিটে কিন্তু আমরা বেশ কয়েকটা মানে যে আপনার উপজাতি বা আদিম অধিবাসী থেকে মনে পড়ে ওখানে একটা চার্ট আছে কে কোন দেশের, ওটা একটু ভালো মতো দেখবেন। যেমন ওই যে কি বলে আফ্রিদি কোন দেশের, তারপর হচ্ছে কি হ্যাঁ পাকিস্তান, তারপর হচ্ছে কি আপনার দ্রাবিড় কোন দেশের, জুরু কোন দেশের, মাওরি কোন দেশের, এখান থেকে কিন্তু আসা। আর জিকে পড়ার সময় একটা জিনিস ভালো মতো খেয়াল করবেন যে যখন আপনার কোন একটা চার্ট থাকবে ওই চার্টের মধ্যে একটু অন্যরকম যে নামগুলো সেগুলো একটু ভালো মতো দেখবেন। যেমন আপনারা হয়তো আইনসভার একটা চার্ট পাইছেন বিভিন্ন দেশের আইনসভার নাম, সেখানে দেখবেন মানে কয়েকটা নাম কিন্তু অন্যরকম, পার্লামেন্ট বা এই টাইপের না আর কি। ঠিক আছে, যেমন ডায়েট জাপানের আইনসভা যেটা। তো এই ধরনের যে বিষয়গুলা সেগুলো একটু ভালো মতো দেখবেন আর কি, কারণ এখান থেকে অনেক আসে। বিশ্ব রাজনীতিতে সবচেয়ে ক্ষমতাধর এটা হচ্ছে যুক্তরাষ্ট্র। আমেরিকার স্বাধীনতা সংগ্রামের নায়ক জর্জ ওয়াশিংটন। আমেরিকায় উপনিবেশ ছিল ব্রিটেনের। যুক্তরাষ্ট্রের সংবিধান রচিত হয় 1789 সাল। যুক্তরাষ্ট্রের সংবিধানে কিন্তু একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে, কি সেটা? এটা হচ্ছে কি হ্যাঁ, যেহেতু আপনারা সংবিধান পড়ে আসেন ওটার মধ্যে কিন্তু ছিল সবথেকে ছোট যে সংবিধানটা আর কি, এটা যুক্তরাষ্ট্র। সংবিধানের লেকচারে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল যে আপনার ওই যে
ঢাকার নামের বানান কবে থেকে কবে করা হয় ওটা কিন্তু প্রশ্ন কিন্তু আসে, মানে ওই সংশোধনীতে যে নামগুলো মানে যে চেঞ্জেস গুলো আসছে সেটা খুবই ইম্পর্টেন্ট। কততম সংশোধনী ছিল এটা? কত সালে হয়েছিল? 86 আর 83 সালে ছিল না, 1986 সংবিধানে। এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন, এদিকে প্রচুর প্রশ্ন আসে। ঢাকা থেকে ঢাকা, সাধারণ জ্ঞান পড়ার সময় আসলে মাথার মধ্যে প্রেশার নেবেন না। যখন মানে আপনি চেষ্টা করবেন যে একবার পড়তেছি ভুলতেছি বারবার বারবার যতবার পড়ে ট্রাই করা যায় এইভাবে আগানো, তাহলে সেটা অনেক ভালো কাজে লাগে। আর সব থেকে ভালো হয় যখন পড়বেন তার সাথে যদি একটা মানে রাত খাতা আমাদের কিছু লিখানো মেন মেন জিনিসগুলো, তাহলে মনে রাখতে আপনার অনেক সুবিধা হয়। কারণ আমরা পড়ে বা শুনে যতটুকু শিখি অধিকাংশ জিনিসই আসলে বেশিক্ষণ মনে থাকে না, বা একই সাথে আপনি পড়তেছেন শুনতেছেন বা লিখতেছেন তখন আপনার এই শিখনটা অনেক বেশি পরিমাণে কার্যকরী হয়। আর কালকে হয়তো আপনাদের ওই সাম্প্রতিক অংশের যে রিভিউটা সেটা হয়তো চলে আসবে কোচিংয়ে, এটা একটু ভালো মতো দেখবেন কালকে। সেটা বলার জন্য আমাকে ক্লাস ইমিরাজ স্যার ফোন দিয়েছিলেন, সেটা আর আরেকটা জিনিস হয়তো আপনাদের অনেক প্রশ্ন আসতে পারে যে ক্লাসে আমরা যে জিনিসগুলো লেখা এগুলো তো সব লেকচার শিটেই তো আছে, তারপর আমরা কেন লিখতেছি? তো এটার মেন রিজনটা হচ্ছে কি, হ্যাঁ আমাদের লেকচার শিটে আছে, বাট লেকচার শিটে সর্বাপেক্ষা মোটামুটি ভাবে যেটা গুরুত্বপূর্ণ একটু বেশি পরিমাণে পড়া উচিত সেটা আমি আপনাদের এখানে প্র্যাকটিস করাই। অনেকজন টিচার থাকেন তারা যে কাজটা করেন মানে লেকচার শিটে যা থাকে সেটা না দেখিয়ে তারা মানে বাইরের যত জিনিস আছে সেগুলো ক্লাসে এসে লেখা শুরু করে। বাট আমার যেটা মনে হয় সেগুলো ইম্পর্টেন্ট, বাট তার আগে আমাদের সামনে লেকচারে যেটা আছে সেটাকে আমাদের শেষ করতে হবে ভালো মতো, তারপর বাকি জিনিসগুলো। যুক্তরাষ্ট্রের সংবিধান রচনা করেন তিনি হচ্ছেন গিয়ে জেমস মেডিসন। বিশ্বের সবচাইতে ছোট সংবিধান যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য 50টি। মোট অঙ্গরাজ্য হচ্ছে কি আপনার সর্বশেষ হচ্ছে আপনার 50টি তো হওয়ার কথা, 50টি ঠিক আছে, ওটা বাদ হতে পারে না, বাট আপনার রিসেন্ট আমার যতটুকু জানা আছে 50টাই আর কি। এখন আয়তনে বড় অঙ্গরাজ্য এটা হচ্ছে কি আলাস্কা। আয়তনে ছোট অঙ্গরাজ্য রোডস আইল্যান্ড।
আমরা যখন সাধারণ জ্ঞান সলভ করি প্রশ্নটা বা পরীক্ষাতে যখন লিখি, তো অনেক সময় অনেকগুলো প্রশ্ন আসে, অপশনগুলো দেখলে আমাদের মাথায় অনেক সময় চিন্তা আসে যে এত সহজ হওয়ার কথা না, তাহলে মানে এটা রাইট অ্যান্সার হবে না ওইটা হবে। ঠিক আছে, মানে ক্রিটিক্যালি চিন্তা করবেন বাট সকল দিক থেকে না, এটা একটু ইম্পর্টেন্ট। যে সাপোজ পরীক্ষাতে যদি আমি প্রশ্ন দেই, মানে সাপোজ ধরেন প্রশ্ন আসলো যে বাংলাদেশের রাজধানীর নাম কি, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ঢাকা বা অন্য একটা দিকে। তো এটা ঢাকা থেকে ঢাকা মানে ঢাকাই তো রাজধানী, বাংলাদেশের ঢাকা। তো এটা করতে গিয়ে হয়তো অনেকে ক্রিটিক্যালি চিন্তা করে দেখলেন যে না, মানে এই প্রশ্ন যেহেতু আসছে এত সহজ দেওয়ার কথা না, হয় উত্তর দক্ষিণ থেকে কোন একটা হবে। ওই বেশি চিন্তা করতে গিয়ে যখন যেটা হয়েছে মানে অনেক সময় ভুল জায়গায় খেলি। তো এই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করবেন, মানে যখন দেখাবেন মানে কমন সেন্সের ভিত্তিতে বেশি প্রায়োরিটি দিবেন, যেটা সাধারণ। আর প্রশ্ন সহজ করছে নাকি কঠিন করছে এটা দাগানোর সময় চিন্তা করার দরকার নেই। অনেকে ইনস্ট্যান্ট ডিসাইড করে ফেলেছে প্রশ্ন যেহেতু কঠিন লাগতেছে তো এটা মনে হয় না রাইট অ্যান্সার হবে, বা প্রশ্ন যেহেতু সহজ করছে এটা মনে হয় না রাইট অ্যান্সার হবে। এটা শুধু মানে অ্যাডমিশন টেস্টে না, সকল ধরনের অবজেক্টিভ পরীক্ষার ক্ষেত্রে আর কি। তো একটু কমন সেন্সটাও কাজে লাগাইতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস চারটা অপশন ভালো মতো পড়বেন বানান সহ। কারণ ঢাকা ভার্সিটিতে হয়তো মানে 4 রকমের 4টা না হয়ে একই রকমের বানানগত কারণে 4টা দিতে পারে। সো সেই তফাৎটা বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের বাইরের অঙ্গরাজ্য, এটা হচ্ছে আপনার হাওয়াই ও আলাস্কা। আমেরিকা আলাস্কা ক্রয় করে, এটা হচ্ছে রাশিয়া থেকে। যুক্তরাষ্ট্রের মোট ইলেকটোরাল ভোট সংখ্যা কয়টা? মোট কয়টা? অনেক কাছাকাছি গেছেন। মানে মাঝে মাঝে মনে হয় যে আপনার পরীক্ষাতে যদি একসাথে যদি দেওয়া যেত তাহলে ভালো হতো, কারণ অনেকের অনেক জিনিস অল্প একটু মনে আছে, অনেকে অল্প একটু মনে আছে, তো দুইটা মিলে অনেক সময়ই হয়ে যায়। আর এবার আমরা যেটা লিখবো যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে ইলেকটোরাল ভোট প্রয়োজন কয়টা
এটা 270, এটা হচ্ছে 270। যে অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোট সংখ্যা বেশি, এটা হচ্ছে আমার ক্যালিফোর্নিয়া। পঞ্চান্নটা যেখানে আছে। হয়েছে লেখা। এখানে আপনার ইলেকট্রাল ভোটের যে তিনটা প্রশ্ন আছে, তিনটা ইম্পর্টেন্ট। আর কোন অঙ্গরাজ্যে বেশি এটাও আসে, কয়টা বেশি সেটাও আসে, প্রেসিডেন্ট হতে কয়টা প্রয়োজন, এই তথ্যগুলো একটু ভালো মনে রাখবেন। আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট ছিলেন। যিনি ক্রীতদাস প্রথা বিলুপ্ত করেন। জানুয়ারি 1863 সালে। যে প্রেসিডেন্ট গেটিসবার্গ বক্তৃতা রাখেন তিনি হচ্ছেন কি ওই আব্রাহাম লিঙ্কন। তো গেটিসবার্গ বক্তৃতার একটা বিখ্যাত লাইন আছে, বলতে পারবেন কোনটা?
people for the people and by the people. প্রথমে কোনটা? Government of the people. তারপর For the people and by the people. আচ্ছা তাহলে সেটা লিখতেছি কি ভালো মতো খেয়াল করেন। ইংলিশে লিখতেছি ডেমোক্রেসি is a government প্রথমটা কি তাহলে of the people by the people and for the people. এই সিকোয়েন্সটা একটু ভালো মতো মনে রাখবেন কারণ হয়তো এটাই প্রশ্ন চলে আসতে পারে। এই তিনটে জিনিস আপনি আগে পিছিয়ে করে দিল। প্রথমে হচ্ছে কি অফ দা পিপল, পরে হচ্ছে কি বাই দা পিপল, আর তারপর হচ্ছে কি ফর দা পিপল। যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। ওয়াটারগেট হচ্ছে ওয়াশিংটনে বাণিজ্যিক ভবন। Watergate কেলেঙ্কারিতে যুক্ত মার্কিন প্রেসিডেন্ট তিনি হচ্ছেন গিয়ে রিচার্ড নিক্সন। এই ওয়াটারগেট ইম্পর্টেন্ট যে আপনার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটা বাণিজ্যিক ভবন, তো সেখানে মানে আপনার যখন ইলেকশন হয় ইলেকশন আগে তো অনেক গোপন বৈঠক বসে। তো রিচার্ড নিক্সন তখন প্রেসিডেন্ট এবং তার বিপক্ষ দল যারা ছিলেন তাদের একটা দলের বৈঠক চলতেছিল। সেখানে সে মানে তাদের তথ্যগুলা মানে অডিও রেকর্ডের মাধ্যমে কোনোভাবে সে পাইতে চাইছিল, সে ধরা পড়ে যায় পরবর্তীতে এবং যে জিনিসটা আপনার ওয়াটারগেট কেলেঙ্কারি নামে পরিচিত।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর পদবি সেক্রেটারি অফ স্টেট। হয়েছে লেখা? যে প্রেসিডেন্ট হলিউডের অভিনেতা ছিলেন, রোনাল্ড উইলসন রিগান। পরীক্ষা তো মাঝখানে উইলসন নাও থাকতে পারে, রোনাল্ড রিগান আকারেও আসতে পারে। উইলসন নাই। আচ্ছা আচ্ছা, তাও দেখে রাখতে সমস্যা নেই। যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় ফ্রান্স। যুক্তরাষ্ট্রে বেসরকারি গোয়েন্দা সংস্থা ফেয়ারফ্যাক্স।
রোজাও চলে আসছে, রোজার দিনটা একটু ভালো মতো কাজে লাগাবেন, কারণ রোজার দিনে হয়তো সারাদিন অন্য কোনো কাজ থাকে না, বাসাতেই থাকবেন, পড়াশোনার জন্য একটু ভালো মতো যেন হয় ওই টাইমটাতে। বিশেষ করে যে গ্যাপ গুলো পড়ছে, যেগুলো এখনো শেষ করতে পারেন নাই, ওই টাইমটাতে একটু ভালো মতো কভার করবেন। এবার হচ্ছে আমরা মানে অল্প কয়েকটা ইম্পর্টেন্ট নারীদের ভোটাধিকার নিয়ে যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমটা হচ্ছে গিয়ে নারীরা